হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, বাংলা প্যাডাগজি থেকে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 5 নিয়ে চলে এসেছি। দেখো, বাংলা প্যাডাগজি থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে, কারণ বিভিন্ন বাছাই করা প্রশ্ন শীটের থেকে কিছু তোলা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো। তোমরা দেখেছো 2023 সালে কেমন ধরনের টাফ প্রশ্ন এসেছিল, সেই টাফ প্রশ্নগুলো কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাই আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই। তাই প্রত্যেককে বলছি তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। দেখো, আজকের সম্পূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। যেহেতু প্যাডাগজির প্রশ্ন অর্থাৎ কনসেপচুয়াল প্রশ্ন, তাহলে কনসেপ্ট না ক্লিয়ার যদি না হয়, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না বা পরীক্ষায় অ্যান্সারগুলো দিতে পারবে না। এই সম্পূর্ণ কনসেপ্টটা আজকের ক্লিয়ার করব আমরা বাংলা প্যাডাগজি থেকে, একদম ডিটেলসে আলোচনা করব সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ওকে, এবং কমেন্টে জানাও তোমরা কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই করে কমেন্টে জানাও, এবং কী ধরনের তোমরা প্র্যাকটিস সেট পেতে চাও অবশ্যই করে কমেন্টে জানাতে পারো। এবং তোমরা সমস্ত যদি পিডিএফগুলো পেতে চাও অবশ্যই তোমরা পেতে পারো। দেখো, আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, সেখানে তোমরা পেতে পারো, অথবা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না কী ধরনের প্রশ্নগুলো রয়েছে। সম্পূর্ণ আজকে টাফ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ বিগত বছরের যে প্রশ্নগুলো যদি আমরা আলোচনা করে দেখি, খুবই কিন্তু টাফ প্রশ্ন আসছে। তাই আমরা আলোচনা করছি একটু টাফ প্রশ্ন নিয়ে, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখে থাকো। চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, আমরা বাংলা ভাষার ক্লাসে যখন বিনিময়মূলক বক্তৃতার কথা বলি তখন যা বোঝায় তা হলো। দেখো, বিনিময়মূলক বক্তৃতা অর্থাৎ বলেছে, দেখো এখানে অপশানগুলি, একটি একক সংলাপ বা প্রথাগত বক্তৃতার বদলে একটি দ্বৈত সংলাপ চালানো, দ্রুত এবং দক্ষতার সঙ্গে ভাষা ব্যবহার, শ্রোতার প্রতিক্রিয়া অনুযায়ী বক্তৃতা করা, কারো বলা বা লেখা কথাগুলির ফলশ্রুতি সম্পর্কে জানানো। দেখো, যখন বিনিময় অর্থাৎ বিনিময়মূলক বক্তৃতা হওয়া মানে কি হচ্ছে, অবশ্যই কিন্তু একের অধিক ব্যক্তি দরকার হয়। ওকে, তাহলে এখানে কিন্তু একক সংলাপ কোনোভাবেই হয় না। দেখো, কারো বলা বা লেখা কথাগুলি ফলশ্রুতি সম্পর্কে জানানো, এটা তো কোনোভাবেই হবে না, যেহেতু বিনিময় হচ্ছে কথাটা। তারপরে দেখো, শ্রোতার প্রতিক্রিয়া অনুযায়ী বক্তৃতা করা, শ্রোতা কি তার প্রতিক্রিয়া কি দিচ্ছে সেটা বক্তৃতা করতে হবে না। যেহেতু এখানে আমরা দেখো বিনিময়মূলক বক্তৃতা বলেছে, তখন সেটা কিন্তু একদম সংলাপ হয়ে যাবে, এবং সেটা কি সংলাপ হয়ে যাবে, দ্বৈত সংলাপ হয়ে যাবে, অর্থাৎ একক সংলাপের পরিবর্তে কিন্তু সেটা দ্বৈত সংলাপ চালানো হচ্ছে। ওকে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য। তাহলে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ার ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য। দেখো, বিষয়টিতে উত্তরের প্রত্যাশিত সংখ্যা, প্রাসঙ্গিকতা, সুসজ্জিত ভাষার ব্যবহার, অনিশ্চিত ভাষার ব্যবহার। অর্থাৎ বলেছি, দেখো, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় আপনি ভাষা নির্বাচন করবেন, দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ায় ভাষা নির্বাচন করবেন চতুর্থ শ্রেণীতে, তার জন্য কোনটা গুরুত্বপূর্ণ হতে পারে, দেখো, অনিশ্চিত ভাষার ব্যবহার, এটা তো কোনোভাবেই হতে পারে না। দেখো, সুসজ্জিত ভাষার ব্যবহার, প্রাসঙ্গিকতা, বিষয়টিতে উত্তরের প্রত্যাশিত সংখ্যা, কেবলমাত্র উত্তরের প্রত্যাশিত সংখ্যা থাকলে হবে কি না। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা প্রাসঙ্গিকতা। ওকে, প্রাসঙ্গিকতা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্দিষ্ট একটা প্রাসঙ্গিকতা না থাকলে সেই ভাষাটা নির্বাচনের জন্য কোনো রকম ভাবে আমরা গ্রহণ করতে পারি না। ওকে, চলো নেক্সট। বলেছি, নিম্নলিখিতের মধ্যে ভাষার ক্লাসরুমের কোন বিষয়টিতে আপনি খাঁটি উপকরণ বলে মনে করেন। তাহলে ক্লাসরুমের মধ্যে ভাষার কোনটি খাঁটি উপকরণ। দেখো, পাঠ্য বই, কাজের বই, সংলাপপত্র, সম্পূরক বই। তাহলে কোনটাকে সব থেকে খাঁটি বই করবো আমরা, বা আপনি মনে করেন। দেখো, পাঠ্য বই না কাজের বই, সংবাদপত্র, সম্পূরক বই। দেখো, অবশ্যই করে যেটা সম্পূরক বই, সাপ্লিমেন্টারি বুক, এটা তো কোনোভাবেই হবে না। তারপরে দেখো, সংবাদপত্রও না আর কাজের বইও না, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পাঠ্য বই। ওকে, চলে নেক্সট। বলেছে, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখা, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনি একীকরণের কোন
কোন বিষয় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? তাহলে গ্রাফিক্স, অ্যানিমেশন বলেছে। দেখো বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া, নীতি শিক্ষামূলক বর্ণনা, পাঠ্য বিষয়গত বিশ্লেষণ, অনুসন্ধানমূলক শিক্ষা। দেখো যখন গ্রাফিক্স এবং অ্যানিমেশন এটা কোথায় হয়? অবশ্যই করে কি মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যম। ওকে, তাহলে চারের উত্তরটা হয়ে যাবে কি এরটা। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি? দেখো ব্যাকরণের নিয়ম নীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করানো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো, বিভিন্ন সূত্র মুখস্থ করানো, ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া। দেখো ব্যাকরণ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া, এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দিতে পারি। আর একটা হচ্ছে কি সূত্র মুখস্থ করানো। সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনটা মনে হচ্ছে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে দেখো, যেহেতু এখানে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলেছে, তাহলে সেখানে যখন বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে অবশ্যই করে সেটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অপশন হয়ে যাবে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। 6 নম্বর কি বলছে দেখো, পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে? পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটাই কাজ করে? দেখো সঠিক শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, যেটি পড়া হচ্ছে সেটিকে ঠিকভাবে পড়ে যাওয়া, সবগুলি। পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে? সঠিক শব্দগুলিকে চয়ন করা। দেখো পড়ার মধ্যে দিয়ে কি সঠিক শব্দগুলিকে চয়ন আমরা অবশ্যই করে করতে পারি, কিন্তু তারপরে দেখো প্রত্যেকটি শব্দের উচ্চারণের সঠিকভাবে নির্ধারণ করা, তাহলে অবশ্যই সঠিকভাবে নির্ধারণ করতে পারি উচ্চারণটাকে, যেটি পড়া হচ্ছে সেটা ঠিকঠাকভাবে একদম স্মুথলি এবং সঠিকভাবে পড়ে যাওয়া। তাহলে এগুলি হচ্ছে কি সবই। ওকে, চলো নেক্সট দেখো 7 নম্বর কি বলেছে, ভাষা শিখনের ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? ভাষা শেখানোর ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? দেখো ভাষার উন্নয়ন ঘটে প্রধানত উন্নয়নমূলক ব্যবহারের মাধ্যমে, কথন, লিখন, আকৃতি প্রদান এবং বিচরণ শিখনের অন্তর্ভুক্ত, শিখন ঘটে ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে, ভাষার ব্যবহার জ্ঞানাত্মক উন্নয়নের পূর্বশর্ত এবং তার পরিপোষক। তাহলে ভাষা শিখনের ব্যাপারে কোনটি সত্য নয় বলেছে, তাহলে আগে কোনটি সত্য আমরা অবশ্যই করে দেখে নেব। দেখো কোনটি সত্য, ভাষার উন্নয়ন ঘটে প্রধানত উন্নয়নমূলক ব্যবহার, অবশ্যই উন্নয়নমূলক যদি ভাষার ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভাষার উন্নয়ন ঘটবে, তাহলে এটা সঠিক। দেখো কথন ও লিখন আকৃতি প্রদান বিচরণ শিখনের অন্তর্ভুক্ত, কথন, লিখন, আকৃতি প্রদান, বিচরণ এগুলো কিন্তু শিখনের অন্তর্ভুক্ত। তারপর দেখো শিখন ঘটে ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে, শিখন কিন্তু কেবলমাত্র ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে কিন্তু ঘটে না, তাহলে এটা কিন্তু এখানে সত্য নয়। তারপরে এটা দেখে নিই আমরা, দেখো ভাষার ব্যবহার জ্ঞানাত্মক উন্নয়নের পূর্বশর্ত এবং পরিপোষক, অবশ্যই ভাষার ব্যবহার জ্ঞানাত্মক উন্নয়নের কিন্তু পূর্ব শর্ত। ওকে, এবং তার পরিপোষক হিসেবে ভাষাটা ব্যবহারটা হচ্ছে কি ভাষার উন্নয়নের পূর্ব শর্ত, ভাষাটা কিভাবে ব্যবহার হচ্ছে, তাহলে এটা কিন্তু অবশ্যই করে সঠিক। তাহলে সঠিক নয় দেখো এখানে কোনটা, সিটটা। ওকে, চলো নেক্সট বলছে ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? ভাষা ব্যবহারে কোন বিষয়টি সব থেকে আবশ্যিক? দেখো শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান শেখানো, সরব পাঠ, ব্যাকরণ শিক্ষা। দেখো কোনটা সব থেকে আবশ্যিক? শুদ্ধ উচ্চারণ অবশ্যই করতে হবে, শুদ্ধ বানান শেখানো করতে হবে, সরব পাঠ, ব্যাকরণ শিক্ষা। দেখো সবকটা ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি আবশ্যিক কোনটা হবে? অবশ্যই করে কিন্তু কি হবে, শুদ্ধ কিন্তু উচ্চারণটা অবশ্যই করতে হবে। ওকে, শুদ্ধ উচ্চারণটা সব থেকে কিন্তু আবশ্যিক। চলো নেক্সট 9 নম্বর বলেছে দেখো, বক্তা 1 তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন? মানে প্রথম বক্তা বলছে। বক্তা 2 বলছে হ্যাঁ। ছাত্রদের কথা বলা ও শোনার দক্ষতা পরীক্ষণে এখানে কোন বক্তার নম্বর কাটা হবে? দেখো বলেছে বক্তা তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন, দ্বিতীয় বক্তা বলছে হ্যাঁ। এবার বলেছে ছাত্রদের কথা বলা এবং শোনার দক্ষতার পরীক্ষণে এখানে কোন বক্তার নম্বর কাটা হবে? দেখো প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, দুজনেরই কারণ নয়। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলেছে তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন, এখানে দ্বিতীয় বক্তা উত্তর দিয়েছে হ্যাঁ। ছাত্রদের কথা বলা এবং শোনার দক্ষতা পরিপ্রেক্ষণে কোন বক্তার নম্বর কাটা হবে? দেখো এই শুধু কিন্তু এখানে হ্যাঁ বলেছে, এবং এই বক্তা ও প্রথম বক্তা সে কিন্তু এই শুধু হ্যাঁটাই শুনেছে। ওকে, এবং তাহলে একে বলা দরকার ছিল হ্যাঁ আমার মা এতক্ষণে বাড়ি এসেছে, এবং তার সেইটা শুনে তার কিন্তু একটা প্রতিক্রিয়া করা
দরকার ছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, অবশ্যই করে দুজনেরই কিন্তু একটা বলা এবং শোনার দক্ষতা পরীক্ষণের নম্বর কাটা হতে পারে। ওকে, চলো নেক্সট। বলছি একটি রেস্তোরাঁ নিচের ঘোষণাটি লক্ষ্য করুন। একটা রেস্তোরাঁ কিছু ঘোষণা আছে, লক্ষ্য করতে বলেছে কোন লাইন বা লাইনগুলিতে একটি ভুল রয়েছে। দেখো কি ভুল রয়েছে, উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স, টাটকা তাজা চকলেট বিস্কুট। বলছে ওদের কি অপূর্ব স্বাদ। দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। দেখো তোমার মনে হবে যে কোথায় ভুল, ভুলটা কিন্তু আমিও প্রথম খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু দেখো বলেছে 1 নম্বর না 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর লাইনে ভুল, কেবল 1 নম্বর লাইনে ভুল, 1 নম্বর 3য় লাইনে ভুল, কেবল 3য় লাইনে ভুল। দেখো উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স, টাটকা তাজা চকলেট বিস্কুট, এটা কিন্তু অবশ্যই ঠিকই আছে। এবার যে ওদের কি অপূর্ব, এটা ওদের কিন্তু হবে না, এটা হবে কি তাদের কি অপূর্ব স্বাদ। তাহলে 3 নম্বর লাইনে কিন্তু অবশ্যই করে ভুল রয়েছে। ওকে, চলো নেক্সট। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে কি বলেছে, একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। দেখো ব্যাকরণগত গঠনশৈলী, সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, শব্দ ভাণ্ডার প্রাচুর্য। বলছে একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। দেখো প্রাথমিক উদ্দেশ্য কি হওয়া উচিত, বলেছে ব্যাকরণ গঠনশৈলী অবশ্যই সঠিকভাবে করতে হবে। তারপরে দেখো সীমিত সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, মূল বিষয়ের প্রাসঙ্গিকতা ও প্রকাশভঙ্গি। দেখো মূল বিষয়ের প্রাসঙ্গিকতা ও প্রকাশভঙ্গি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দ ভাণ্ডার প্রাচুর্য এটা কিন্তু আমাদের দরকার নেই। ব্যাকরণগত গঠনশৈলী এবং মূল বিষয়ের প্রাসঙ্গিকতা, সব থেকে আমার মনে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মূল বিষয়ের প্রাসঙ্গিকতাটা অবশ্যই কিন্তু প্রাথমিক উদ্দেশ্য হওয়া প্রয়োজন। ওকে, চলো নেক্সট। বলেছে কোনটি বোধ পরীক্ষণের রিডিং কম্প্রিহেনশন অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে। কোনটি বোধ পরীক্ষণের অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে। দেখো শিক্ষার্থী নিজস্ব বক্তব্য পাঠের অন্তর্ভুক্ত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, এবার পাঠ থেকে মূল আলোচ্য বিষয় এবং মূল শব্দ লিখে পাঠের অন্তর্গত বিভিন্ন অর্থ খুঁজে বের করা, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য এবং মূল শব্দগুলি পাঠ থেকে বেছে নিয়ে পুনর্লেখন। এটা তো কোনোভাবেই পুনর্লেখন হবে না। তারপরে দেখো শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য, পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা, পাঠের অন্তর্গত বিভিন্ন অর্থ খুঁজে নেওয়া। দেখো অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করে আমি এখানে কি করব, তাহলে এটা কিন্তু আমরা এলিমিনেট করে দিই। আর আমাদের দেখো দুটো রয়েছে বোধ পরীক্ষণের ক্ষেত্রে। একটা হচ্ছে কি যখন বোধ পরীক্ষণটা দেয় তখন আমরা কি করি, সেই তার মধ্যে কি বক্তব্য রয়েছে, ঠিক আছে, সেই অন্তর্গত যে সকল বাক্য থাকে সেগুলো কিন্তু আমরা পড়ি এবং তার মধ্যে বিভিন্ন শব্দ রয়েছে, কি কি শব্দ এবং তার পাঠের মধ্যে বিভিন্ন অর্থগুলো কি রয়েছে সেগুলো কি আমরা খুঁজে পড়ার চেষ্টা করি, ঠিক আছে। আর বলেছে পাঠ থেকে মূল আলোচ্য বিষয় মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত বিভিন্ন, দেখো মূল শব্দগুলি লিখে নিতে বলেছে, আমার দরকার নেই, লেখার দরকার কিন্তু নেই। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো এরটা কি বলেছে, বক্তব্যগুলি পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা এবং পাঠের বিভিন্ন অর্থগুলি খুঁজে বের করা। ওকে, চলো নেক্সট। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ভাষা শিক্ষা ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকা লাভজনক কারণ। দেখো স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থী একসঙ্গে থাকার তার কারণ কি, দেখো যেহেতু তারা নিজেদের মধ্যে কম কথা বলে তাই শিক্ষার্থীরা ক্লাসে ছড়িয়ে যাবে না। তারপর বলেছে দেখো এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করে, তারা পৃথক পরিকল্পনা করার সুযোগ পায়, দুটি ভাষাতে অধিকতর কার্যাবলী পরিচালনা করতে হবে। দেখো দুটো ভাষাতেই পরিচালনা করতে হবে, এটা কিন্তু খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে নয়। তারপর বলছে তারা কম কথা বলে ক্লাসে ছড়িয়ে যাবে না, অর্থাৎ ক্লাসের মধ্যে গন্ডগোলটা বেশি হবে না, এটাও তো নয়। এবারে দেখো ভাষাভাষী লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করা। অবশ্যই কিন্তু অপর একটি ভাষা তারা শিখতে পারবে, কিন্তু আরেকটা সব থেকে যেটা দিয়েছে এখানে দেখো এই যে তারা পৃথক কর্ম পরিকল্পনা অর্থাৎ পৃথক প্রজেক্ট ওয়ার্ক করার তারা সুযোগ পাবে। ওকে, বিভিন্ন ভাষাভাষী কিন্তু প্রজেক্ট ওয়ার্ক করার সুযোগ তারা পেয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো সিটটা। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, বলেছে একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়।
একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখল সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। বলছে দূরাগত নির্দেশ, পরিকল্পিত নির্দেশ, কম্পিউটার সাহায্য প্রাপ্ত নির্দেশ আর প্রত্যক্ষ নির্দেশ। বলছে একটি ভাষা শিক্ষার কি সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখল সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। কে সরবরাহ করে দেখো, দূরাগত নির্দেশ না, পরিকল্পিত নির্দেশ আর প্রত্যক্ষ নির্দেশ, এটা কোনো নয়, এটা হচ্ছে কি কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশ। এটাই কাজ করে থাকে কে, কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশ, মানে তৎক্ষণাৎ যে সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ হয় সেগুলো কিন্তু এই কম্পিউটার সাহায্যে প্রাপ্ত যে সকল নির্দেশগুলো সেগুলো কিন্তু আমরা করতে পারি। ওকে, চলো 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, পাঠ সংলগ্নতা টেক্সচুয়াল কোহেনশন বলতে বোঝায়। দেখো বাক্য বা অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার। অনুচ্ছেদ গঠন এমনভাবে করা যাতে কাহিনীর পারম্পর্য রক্ষিত হয়। একটি অনুচ্ছেদ কার্যকরণ সূত্রে তথ্যগুলি তুলে দেওয়া। একটি দীর্ঘ ছেদহীন পাঠ রচনা করে যদিচ্ছাক্রমে জ্ঞাতব্য বিষয়গুলি তুলে দেওয়া। দেখো পাঠ সংলগ্নতা, পাঠ সংলগ্নতা বলতে আমরা কি বুঝি, দেখো বাক্য অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার। অনুচ্ছেদ গঠন এমন করা হয় তাদের যাতে কাহিনীর পারম্পর্যতা রক্ষিত হবে, এটা তো কোনোভাবেই হবে না। দেখো কেবলমাত্র যে কাহিনীর পারম্পর্য রক্ষিতের জন্য এর অনুচ্ছেদগুলি গঠন করতে হবে এটা তো নয়, তার নিশ্চয়ই তার সর্বনাম, সংযোজক যে সকল শব্দ রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে এবং সমার্থক শব্দের ব্যবহার করতে হবে। এই সর্বনাম শব্দগুলো নিয়ে সুন্দরভাবে তৈরি করতে হবে, অনুচ্ছেদটা গঠন করতে হবে। কার্যকরণ সূত্রের তথ্যগুলি তুলে দেওয়া নয়। দেখো এখানে সঠিক মনে হচ্ছে যেটা আমার, কারণ পাঠ সংলগ্নতা বলতে অবশ্যই করে পাঠের যে অনুচ্ছেদগুলি তার যে সর্বনাম, সংযোজক, যে সমার্থক শব্দগুলি রয়েছে সেগুলির যথাযথ ব্যবহারটা অবশ্যই করে প্রয়োজন। ওকে, নেক্সট পরেরটা দেখো, বলেছে একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান প্রয়োগে সক্ষম নয়, কখনো দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে, শব্দ প্রয়োগ, অনুবাদমূলক কাজে, মেলবন্ধনে বা সাযুজ্য স্থাপনে। এর সম্ভাব্য সমাধান হলো, অর্থাৎ এই যে দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে, শব্দ প্রয়োগের ক্ষেত্রে, অনুবাদমূলক কাজের ক্ষেত্রে, মেলবন্ধনে বা সাযুজ্য স্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানের কিন্তু প্রয়োগে সে সক্ষম হয় না। এর সমাধান কি হবে দেখো, কেবলমাত্র সহজ কর্মভার প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, তাকে একটি বুদ্ধিমান শিক্ষার্থীর সাথে বসানো, সযত্ন পরিকল্পিত কর্মভার প্রদান করা, সহজ তারপর জটিল, অর্থাৎ প্রথমে সহজ দিতে হবে, তারপরে সহজতর, তারপর সহজ, তারপর জটিল, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী কিন্তু তাকে দিতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কিন্তু জিনিস। কোনো শিক্ষার্থীর কোনো সমস্যার সমাধান করতে গেলে তাকে কিন্তু এইরকম ভাবে দিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কি সিটটাকে সযত্ন পরিকল্পিত একটা কর্মভার দিতে হবে এবং সেখানে সহজতর থেকে তারপর সহজ, তারপরে জটিল, এইভাবে কিন্তু সেটাকে সাজানো থাকবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্রদান করতে হবে, সেটা সহজতর থেকে সহজ, তারপরে জটিল, এইভাবে এগিয়ে যাবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আমরা বাংলা ভাষা ক্লাসে যখন বিনিময়মূলক বক্তৃতার কথা বলি তখন যা বোঝায়। দেখো বিনিময়মূলক বক্তৃতা যখন কথা বলি, অবশ্যই এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। দেখো একক সংলাপ বা প্রথাগত বক্তৃতার বদলে বললাম যে যখন বিনিময়মূলক বক্তৃতা হবে তখন নিশ্চয়ই একটা সংলাপ হচ্ছে এবং সেটা হয়ে যাবে কি দ্বৈত সংলাপ। ওকে, সেটা হয়ে যাবে দ্বৈত সংলাপ। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্কিমিং কি। দেখো স্কিমিং এবং স্ক্যানিং এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। স্কিমিং আর স্ক্যানিং। স্ক্যানিং অর্থাৎ সম্পূর্ণভাবে কোনো পাঠের ক্ষেত্রে সেই পাঠটা করে তার সম্পূর্ণ তার ভাষা রূপটা অর্থাৎ তার ভাব রূপটাকে তুলে নেওয়া হচ্ছে কি স্ক্যানিং। যেমন আমরা কোনো কিছুকে স্ক্যান করলে সেটা পুরোপুরিভাবে পরিষ্কারভাবে আমরা কিন্তু সেটা তুলে নিই, ঠিক আছে, বা সেটা উঠে আসে। তেমনি পঠনের ক্ষেত্রেও স্ক্যানিংটাও সেই রকম, কোনো কিছু পড়ার মাধ্যমে তার সম্পূর্ণ বিষয়টাকে আমরা তুলে নিতে পারি, সেটা হচ্ছে কি
স্ক্যানিং অর্থাৎ এটাকে গভীরভাবে পড়তে হয়, ভালো করে খুব বুঝে পড়তে হয়, একদম মনোযোগ সহকারে পড়তে হয়। আর স্কিমিং হচ্ছে কি, স্কিমিংটা খুব দ্রুত তাড়াতাড়ি পড়ে পাঠ্যাংশের উপর চোখ বুলিয়ে তার মূল বিষয়বস্তুটা, মূল ভাবনাটাকে আমরা চট করে একটু বুঝে নিই, সেটা হচ্ছে কি স্কিমিং, অর্থাৎ স্কিপ করে করে পড়ে যেটা আমরা বলি। ওকে, তো এখানে দেখো অপশানগুলি কি কি দিয়েছে দেখে নেবো একবার। দেখো বিভিন্ন ভাবনা প্রয়োগ, তত্ত্ব সকলের সজ্জা বিষয়ে মতামত নির্মাণ করা, তারপরে দেখো খুব দ্রুত কোন কোনো গ্রন্থ থেকে, এটা কোনো হবে, ওকে, কোনো গ্রন্থ থেকে বা পাঠ্যাংশের উপর চোখ বোলানো এবং তার বিষয়ে ভাবনা এবং মূল বক্তব্য বুঝে নেওয়া। দেখো আমি একদম বলে দিলাম যে স্কিমিং অর্থাৎ কোনো খুব দ্রুত কোনো পাঠটাকে পড়ে সেই পাঠ্যাংশের উপর চোখ বুলিয়ে আমরা তার একটা জিস্ট, মূল বক্তব্যগুলো কি বলেছে, তার ভাবনাটা কি বলেছে, সেটা কিন্তু আমরা একদম বুঝে নিতে পারি। তাহলে এটা হচ্ছে সঠিক বিষয়। আর দেখো বলেছে গ্রন্থ বা পাঠ্যাংশের খুঁটিনাটি সমেত পড়ে ফেলা যায়, বিশেষ বিষয় বা তত্ত্ব খুঁজে নেওয়া যায় এবং প্রাসঙ্গিক ঘটনাবলী বিবরণে ছেটে ফেলা যায়। অর্থাৎ খুঁটিনাটি সমস্ত কিছু পড়ে ফেলতে হবে, সেটাই হচ্ছে কি স্ক্যানিং। ওকে, তারপরে যে পাঠ্যবিষয় থেকে তথ্যাবলী নিয়ে একটি লেখ্যরূপ সৃষ্টি করে, এটা তো কোনোভাবেই নয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিটটা। ওকে, চলো নেক্সট। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শব্দ সজ্জার বা সাউন্ড সিকুয়েন্স পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাকপটুতা বা কথা বলার দক্ষতাকে বাড়াতে পারে। শব্দ সজ্জা অর্থাৎ শব্দ সঠিকভাবে সাজিয়ে একটা বাক্য তৈরি করা, বা শব্দগুলোকে সাজিয়ে সুন্দর সুন্দর আরো সব ভালো শব্দ তৈরি করা, সেই সাউন্ড সিকোয়েন্স বা পরম্পরা, এই যে কিভাবে একজন বাকপটুতা গড়ে তোলে। দেখো কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে, তাদের আপন বয়ান বিবরণ দিতে। কানে শোনা যায় না, রেকর্ড করা কিছু শব্দমালা শিক্ষার্থীদের শুনিয়ে তাকে বলা যেতে পারে ওই শব্দগুলি বা শব্দমালাকে গল্পের আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করতে। যে কোনো বাকমূলক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে কিছু উদ্দেশ্যমূলক প্রয়োজনীয় শ্রুতিলিপি দেওয়া যেতে পারে এইভাবে। তারপর হচ্ছে বাকপটুতা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের কিছু কার্টুন বা অন্যান্য দৃশ্যমূলক ব্যাপার ছড়িয়ে দিয়ে তাদের কথা বলানো যেতে পারে। এবার দেখো বাকপটুতা বলতে কি, অর্থাৎ আমি এমন কিছু শিক্ষার্থীদেরকে শোনাবো, ঠিক আছে, তারা সেইগুলো আবার নিজে থেকে সুন্দর করে গুছিয়ে বলতে পারবে। অর্থাৎ একটু আগে বললাম যে শব্দ সজ্জা, অর্থাৎ শব্দগুলি সাজিয়ে তারা নিজের মতন করে বলতে পারে। কোনো কিছু দেখে, কোনো কিছু সত্য ঘটনাগুলোকে দেখে তারা সুন্দরভাবে সে তার নিজের মধ্যে দিয়ে বা নিজের মতন করে সে সেটা বলতে পারবে। তাহলে এখানে দেখো আমার মনে হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা দেখো কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে যে আপন বয়ান বিবরণ দিতে, অর্থাৎ তারা নিজের মতন করে কিন্তু অবশ্যই করে তারা বলবে এবং সেগুলো তারা কতটা সুন্দরভাবে বলছে সেটাকে কিন্তু আমাদেরকে দেখা। ওকে, তারপর হচ্ছে কানে শোনা যায় না, রেকর্ড করা যায় কিছু শব্দমালা শুনিয়ে, এইটা নয় আমার মনে হচ্ছে না। ওকে, তাহলে সঠিক উত্তরটি দেখো এখানে বলেছে এরটা। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, বলেছে পাঠের সময় ডিকোড করা বলতে বোঝায়। পাঠের সময় ডিকোড করা বলতে কি বোঝায় দেখো, একটি জটিল ধাঁধার সমাধান, বিশ্লেষণ করা বা অনুধাবন করা, একটি বিদেশি ভাষা বোঝা, আইসিটিতে কার্যক্রম, একটি কার্যক্রম। পাঠের সময় ডিকোড করা বলতে বোঝায় কি, মানে কোনো বিষয়কে বিশ্লেষণ করে সেটাকে অনুধাবন করা বলা হচ্ছে কি ডিকোড করা। ওকে, তাহলে বিশ্লেষণ করা ও অনুধাবন করা, অর্থাৎ পাঠের সময় ডিকোড করা অর্থাৎ কোনো বিষয়টাকে বিশ্লেষণ করা এবং তাকে অনুধাবন করাটা হচ্ছে কি ডিকোড করা। ওকে, নেক্সট। তো দেখো বন্ধুরা, এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, প্র্যাকটিস সেটটি। তো বন্ধুরা অবশ্যই করে যদি তোমাদের ভালো লেগে থাকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দাও, এবং তোমরা এখনো যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে চটপট করে সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই জুড়ে থাকো এরকমভাবে আরও অনেক ভিডিও তোমরা পেতে। অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি, সম্পূর্ণ একটু যেন একটু অন্য ধরনের বাইরের, অর্থাৎ কি হবে না হবে সেটা আমরা ভাবতে পারছি না। তো এইরকম প্রশ্ন কিন্তু বিগত 2023 সালে কিন্তু এসেছিল। তো এইরকম প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অনেক চ্যানেল আছে যারা কিন্তু তারা অনেক সোজা প্রশ্নগুলো নিয়ে শুধু কন্টেন্ট তৈরি করার জন্য করে, কিন্তু আমি অল্প ভিডিও ছাড়ি, কিন্তু আমি কিন্তু বাছাই করা কন্টেন্ট নিয়ে অবশ্যই করে তোমাদের সঙ্গে আলোচনা করি। ওকে, তো বন্ধুরা প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে জুড়ে থাকো, ততক্ষণ পড়তে থাকো, তোমরা ভালো থাকো। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।